একই দিনে নির্বাচন এবং গণভোট হওয়াটাই যৌক্তিক, মন্তব্য অর্থ উপদেষ্টার। পৃথকভাবে আয়োজন চ্যালেঞ্জিং। শুধু সংবিধান নয়, সংস্কার হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, বললেন আইন উপদেষ্টা। অতিরিক্ত সংস্কার দুর্বল করতে পারে রাষ্ট্র কাঠামো। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্ট এবং ফুসফুসে ইনফেকশন, শারীরিক অবস্থা অপরিবর্তিত। এবং রামপুরায় ২৮ জন হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি ৪ ডিসেম্বর। আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ ২৭ নভেম্বর। স্বাগত এশিয়ান নিউজে। পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি অরণ্য বিনতি ইউনুস। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে। একই দিনে নির্বাচন এবং গণভোট হওয়াটাই যৌক্তিক বলে মনে করেন অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহেদ। আলাদা দিনে নির্বাচন এবং গণভোটের আয়োজন হলে সেটি হবে চ্যালেঞ্জের। আজ সচিবালয়ে ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। অর্থ উপদেষ্টা জানান, নির্বাচন আর গণভোট একসঙ্গে করার কারণে খরচ বাড়বে। তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের চাহিদার ভিত্তিতে বরাদ্দ দেওয়া হবে। স্পর্শকাতর ভোট কেন্দ্রগুলোতে বডি ক্যামেরা দেওয়া হবে। বরাদ্দ দেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন এবং গণভোটের জন্য বাজেট নিয়ে কোনো সমস্যা হবে না জানিয়ে তিনি বলেন, এটা নিয়ে কোনো চিন্তা করতে হবে না। তবে নির্বাচনের জন্য এরই মধ্যে যে বাজেট ধরা হয়েছে গণভোটের কারণে এবং প্রবাসীদের জন্য ভোটের ব্যবস্থা করায়, সেই বাজেট বাড়বে। সংস্কার মানে শুধু সংবিধানের সংস্কার নয়, বিভিন্ন ক্ষেত্রে বহু সংস্কার হয়েছে, এমনটাই জানিয়েছেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। সকালে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পারিবারিক আদালতের উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কার নিয়ে সমালোচনার জবাবে একথা বলেন তিনি। আইন উপদেষ্টা বলেন, সংস্কার করতে হবে বাস্তবসম্মতভাবে। অতিরিক্ত সংস্কার করতে গিয়ে রাষ্ট্র কাঠামোকে দুর্বল করে ফেলা হয় কিনা তাও চিন্তা করতে হবে। তিনি বলেন, শুধুমাত্র আইন মন্ত্রণালয়ে ২১টি সংস্কার করা হয়েছে। বিচার বিভাগের যে সংস্কার করা হয়েছে তাতে আগামী ৫ বছরে মামলার সংখ্যা ৫০% কমবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বন এবং পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। বিএনপি চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার হার্ট এবং ফুসফুসে ইনফেকশন হয়েছে। হাসপাতালের চিকিৎসকদের পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। সর্বশেষ খবর অনুযায়ী তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। পরবর্তী সিদ্ধান্ত জানা যাবে আজ রাত ৮টায়। গতকাল এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তিনি বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে রয়েছেন। বিএনপি চেয়ারপারসনের জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। বোর্ড সদস্যরা জানিয়েছেন, গত কয়েক মাস ধরেই নানা ধরনের শারীরিক জটিলতা দেখা যাচ্ছে বিএনপি চেয়ারপারসনের। আজ তার বেশ কিছু টেস্ট করানো হয়েছে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্ট এবং ফুসফুসে ইনফেকশন হয়েছে এবং হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে তার চিকিৎসা চলছে। এই বিষয়ে আরও জানতে ভার্চুয়ালি আমাদের সাথে যুক্ত আছেন বিএনপির সমর্থিত চিকিৎসক সংগঠক ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাবের মহাসচিব ডক্টর মোহাম্মদ জাহিরুল ইসলাম শাকিল। জনাব শাকিল, আপনি কি আমাদের শুনতে পাচ্ছেন? জি, আমি শুনতে পাচ্ছি। আসসালামু আলাইকুম। জনাব শাকিল, আপনাকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনার কাছে আমাদের প্রশ্ন হচ্ছে, গতকাল রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসনের জন্য গঠিত মেডিকেল বোর্ডের সর্বশেষ কি তথ্য আপনাদের কাছে আছে, আমাদের সেটি জানাবেন। ধন্যবাদ। আমি সবার কাছে দোয়া চাচ্ছি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য। আলহামদুলিল্লাহ, উনি আগের চেয়ে এখন অনেকটা সুস্থ, উন্নতি হচ্ছে। উনি গতকাল আপনারা জানেন যে ওনার হঠাৎ করে ফুসফুসে একটু ইনফেকশন হয় এবং হার্টে একটু সমস্যা দেওয়ায়
ওনাকে জরুরিভাবে এবারকেয়ার হাসপাতালে রুটিন চেক আপের জন্য ভর্তি করা হয় এবং সেখানে ওনার চিকিৎসা চলছে। ইনফেকশনের জন্য ইনজেকশন এবং অ্যান্টিবায়োটিক সহ আদার যে সাপোর্টিভ মেজার দেওয়া হচ্ছে এবং ওনার এখন আগের চেয়ে অনেকটা সুস্থ। এবং ওনার যে সমস্যা আপনারা জানেন, কদিন পরে পরেই ওনার বিভিন্ন ধরনের শারীরিক অসুস্থতায় ভুগতেন এবং আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া অনেকগুলো অসুস্থ এবং ওনার হার্টের ওনার রিং পরানো হয়েছিল আগে। এছাড়া ওনার ফুসফুসের ওনার সমস্যা ছিল, ওনার লিভারের সমস্যা ছিল সহ অন্যান্য সমস্যায় এবং বার্ধক্যজনিত কারণে উনি অনেকটা অসুস্থ। আর যাদের ফুসফুসের সমস্যা আছে, আপনারা জানেন যে শীত আসার প্রাক্কালে এই ধরনের সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। সেটাই ওনার হয়েছে। এখন বাকিগুলা পরীক্ষা করার পরে আমাদের চিকিৎসকরা যারা বোর্ড আছে তারা সিদ্ধান্ত নিতে পারবে সেটা গুরুতর অবস্থা কতটুকু। তবে আলহামদুলিল্লাহ আমার কাছে যতটুকু নিউজ আছে, কিছুক্ষণ আগে ওনার মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে আমার আলাপ হয়েছে, উনি আলহামদুলিল্লাহ আগের থেকে এখন অনেকটা সুস্থ বোধ করছেন। জনাব শাকিল, আরেকটি প্রশ্ন আপনার কাছে। আজ রাত 8টায় তো তার জন্য গঠিত মেডিকেল বোর্ড আমাদের জানাবেন তার অবস্থা সম্পর্কে। তো সেখানে কি বেগম জিয়ার বাসায় ফেরার ব্যাপারে আমরা আশা করতে পারি কিনা, সে ব্যাপারে আপনি যদি আমাদের আরো কিছু জানাতেন। ওনার যে পরীক্ষাগুলো হয়েছে ম্যাডামের, সবগুলো নিয়ে মেডিকেল বোর্ড বসবেন। তারপরে সেই মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবেন উনি কি আরো কয়েকদিন হসপিটালে থাকবেন নাকি বাসায় যাবেন। এবং আমরা আশা করি উনি সুস্থ হয়ে যত তাড়াতাড়ি সময় বাসায় নেওয়া যায় সেটার জন্য চেষ্টা। তবে যেহেতু চিকিৎসার জন্য ভর্তি হয়েছে, ম্যাডাম সুস্থ হওয়ার পরেই বাসায় নেওয়ার ব্যাপারে হয়তো বোর্ড সিদ্ধান্ত নেবে। তবে সেটার সম্পূর্ণ দায়িত্ব এবং ওনাদেরই সিদ্ধান্ত, বোর্ড যেই সিদ্ধান্ত নেয় সেই ব্যাপারে আমাদের দল এবং ম্যাডামের পরিবার সেটার সিদ্ধান্ত নেবে। জি, ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে। জি জি। দর্শক, চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। জুলাই আগস্টে রামপুরায় 28 জনকে হত্যার অভিযোগে মানবতা বিরোধী অপরাধের মামলায় বিজিবির লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম, সাবেক মেজর মোহাম্মদ রাফাত বিন আলম, খিলগাঁওয়ের সাবেক এডিসি রাশেদুল এবং সাবেক ওসি মশিউর রহমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি 4 ডিসেম্বর নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ বিচারপতি শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন 2 সদস্যের বিচারিক প্যানেলে এদিন ধার্য করেন। অপরদিকে ট্রাইব্যুনাল 2-এর জুলাই শহীদ আবু সাইদ হত্যা মামলায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি সহ 30 জনের বিরুদ্ধে পরবর্তী সাক্ষ্য গ্রহণ 27 নভেম্বর ধার্য করেন ট্রাইব্যুনাল। এছাড়া চাংখারপুলের শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস সহ 6 জনকে হত্যা মামলায় তদন্ত কর্মকর্তাকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবী। ঢাকার আশুলিয়ায় তাজরিন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের 13 বছর পরও মানবেতর জীবনযাপন করছেন আহত শ্রমিকরা। উন্নত চিকিৎসা না হওয়ায় অনেকেই ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। এ কারণে হতাহতদের ক্ষতিপূরণ এবং পুনর্বাসনের দাবি শ্রমিক নেতাদের। সাভার থেকে শাকিল শেখের ক্যামেরায় জহিরুল ইসলাম খানের রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। 2012 সালের 24 নভেম্বর সাভারের আশুলিয়ার নিশ্চিতপুরে তাজরিন ফ্যাশনস পোশাক কারখানার নিচতলার গুদামঘর থেকে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে 9 তলার পুরো ভবনে। সেদিন জীবন বাঁচাতে যারা লাফিয়ে পড়তে পারেননি তারা মারা যান আগুনে পুড়ে। নিচের ফটক ছিল তালাবদ্ধ। সরকারি হিসাবে এই অগ্নিকাণ্ডে প্রাণ হারান 114 জন। যেসব শ্রমিক ওপরের তলা থেকে লাফিয়ে নিচে পড়েছিলেন তারা বেঁচে গেছেন, তবে তাদের হাত পা, বুকের পাঁজর ও কোমরসহ শরীরের বিভিন্ন হাড় ভেঙে যায়। আগুনের সে ভয়ঙ্কর আতঙ্ক আজও তাদের তাড়া করে। সামনে অনেক কষ্ট করে বেরোইছি, জানলা ভেঙে বেরোইছি, আহত হয়েছি, পুড়ে বেরোইছি। যে সিসি গেট ছিল সে সিসি গেট আটকানো হয়েছিল। পরে মানে কেউ বাঁশবাই দিয়ে বাস ছিল পিছনে, বাঁশবাই নামছে, ফায়ার অ্যালার্ম বাজে, ফায়ার অ্যালার্ম বাজার শব্দ শুনি দৌড়ি না নিচে নামতে যাই। নিচে নামে দেখি যে না, এক নিচ ফ্লোরে এসে দেখি যে ধোয়া। পারি না পোলাপানের আপত্তি মিটাইতে, পারি না নিজের জীবন শান্তিতে কাটাইতে। ডাক্তারে বলে যে ওষুধ খাবারের আগে এবং পরে, আমার তো খাদ্য নাই, তাহলে ওই মেডিসিন গুলা খাবো কিভাবে? ভালো ভালো মানুষের চাকরি হয় না, আর আমরা পঙ্গুতে মানুষের আমাদের চাকরি হয়, তাহলে আমরা কিভাবে জীবনযাপন করি? ঘটনার 13 বছর পরও হতাহতদের মেলেনি ক্ষতিপূরণ ও সুচিকিৎসা। উন্নত চিকিৎসা না হওয়ায় অনেকেই ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। হতাহতদের ক্ষতিপূরণ, পুনর্বাসন ও দোষীদের শাস্তির দাবি শ্রমিক নেতাদের। যে 117 জন শ্রমিকের যে প্রাণ গেছে, এই
117 জন শ্রমিকের পরিবারকে এক জীবনের ক্ষতিপূরণ সমান অর্থ প্রদান করতে হবে এবং আহত শ্রমিকদের সুচিকিৎসা করতে হবে। আহত শ্রমিকদের ও নিহত শ্রমিকের পরিবারকে পুনর্বাসন করতে হবে। তাজরিন ফ্যাশনস অগ্নিকাণ্ডে আহত হয়েছেন 1000-এরও বেশি শ্রমিক, আর পঙ্গুত্ব বরণ করেন 172 জন। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়ক এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে। প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। এতে প্রাণহানির পাশাপাশি আহত হচ্ছেন অনেকে। সড়কে একাধিক বিপজ্জনক মোড়, অবৈধ এবং ফিটনেসবিহীন গাড়ি চলাচল, বেপরোয়া গতি, অদক্ষ চালকসহ নানা অব্যবস্থাপনায় প্রাণহানির ঘটনা ঘটছে বলে জানিয়েছেন সচেতন মহল। সুনামগঞ্জ থেকে এনামুল কবির মুন্নার পাঠানো তথ্য এবং ছবিতে বিস্তারিত জানাচ্ছেন শেখ ফাহিম। সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে দুর্ঘটনার হার উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে। গত 10 মাসে 61টি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন 64 জন। এছাড়াও আহত হওয়া সহ পঙ্গুত্ব বরণ করেছেন আরও অনেকে। প্রতিনিয়ত স্বজন হারানোর এমন আহাজারিতে ভারী হয়ে উঠছে চারপাশ। সরু সড়ক, বিভিন্ন স্থানে খানাখন্দ, বেপরোয়া গতি, ফিটনেসবিহীন যানবাহন ও ব্যাটারি চালিত অটোরিকশার বেপরোয়া চলাচলের কারণেই সড়কে বাড়ছে দুর্ঘটনা। এছাড়াও সড়কে বিপজ্জনক একাধিক মোড় ও রাস্তার পাশে অবৈধভাবে দোকানপাট গড়ে ওঠা সহ সড়কের দুই পাশে গাছের ঝুলন্ত ডালপালা থাকায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়েছে। হাইওয়ে রাস্তার মধ্যে দুর্ঘটনা ঘটে, এটা তো আমরা যারা চালক আছে এরা বিশেষ করে একজন আরেকজনকে ওভারটেক করতে গিয়া অনেক সময় অ্যাক্সিডেন্টের মুখোমুখি হয়। এই যে বাস এবং সিএনজি অবৈধ যে গাড়িগুলো আছে, অটো, এরার কারণে মনে করেন বিশ্বটা চলাফেরা করা যায় না। ইদানিং মানে প্রচুর পরিমাণে অ্যাক্সিডেন্ট হয়। তো অ্যাক্সিডেন্টের মূল কারণ হলে যে অনেক সময় যে আমরাও অনেক অসচেতন, আর বিশেষ করে ড্রাইভাররা অসচেতন। হাই রোডে যে অটো রিক্সাগুলো চলে এবং ফিটনেসবিহীন গাড়িগুলা, সিএনজি, এগুলার ড্রাইভার যারা আছে এরার কোনো নিয়ন্ত্রণ নাই, প্রশিক্ষণ নাই। হাইওয়ে সড়কের যে ট্রাফিক যারা রয়েছে, হাইওয়ে পুলিশ যারা রয়েছে, তাদের তৎপরতা আমরা কম লক্ষ্য করতে পারছি। আগামী নির্বাচনে যারা আমাদের এলাকার মন্ত্রী বা মিনিস্টার এমপি হবেন, আশা করি 4 লাইন বাস্তবায়িতের লক্ষ্যে অতি দ্রুত যাতে করা হয়। দুর্ঘটনা রোধকল্পে বিভিন্ন পরিবহন স্টেশনে সচেতনতামূলক সভা করা সহ অবৈধ 3 হুইলার বন্ধে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানান হাইওয়ে পুলিশের এই কর্মকর্তা। বিভিন্ন অবৈধ গাড়ি বিশেষ করে অটোরিকশা, টমটম, সিএনজি, মানে রেজিস্ট্রেশনবিহীন যে সিএনজিগুলো, এগুলোর মধ্যে আমাদের আগের তুলনায় আমাদের অনেক সংখ্যক আমরা সড়ক পরিবহন আইনে আইনগত ব্যবস্থা নিতেছি। সুনামগঞ্জ সিলেট আঞ্চলিক মহাসড়কে মৃত্যুর মিছিল থামাতে, অবৈধ যানবাহনের চলাচল বন্ধ সহ সড়কে শৃঙ্খলা ফেরাতে কর্তৃপক্ষ দ্রুতই কার্যকর পদক্ষেপ নেবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। শেখ ফাহিম, এশিয়ান টেলিভিশন। বগুড়া শহরের কৈপাড়ায় আফিয়া আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যায় কৈপাড়ার একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। স্বজনদের অভিযোগ, আফিয়াকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে এবং এই হত্যাকাণ্ডের সঙ্গে যৌতুকের জন্য চাপ সৃষ্টিকারী তার স্বামী রিয়াজুল নাফিস জড়িত। এই ঘটনায় পুলিশ অভিযুক্ত স্বামীকে আটক করেছে। টাঙ্গাইলের মধুপুরে সড়ক দুর্ঘটনায় 2 মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। টাঙ্গাইল ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের টেলকি সাইনবোর্ড রসুলপুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক মোহাম্মদ ইয়াসিন হোসেন এবং আরোহী মোহাম্মদ রাকিব নিহত হন। পুলিশ জানায় মোটরসাইকেলটি মধুপুর বনাঞ্চলের টেলকি রসুলপুর মোড় এলাকায় পৌঁছলে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি পিলারের সাথে জোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই 2 মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। শরৎপুর 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহমেদ অপুর পক্ষে উঠান বৈঠক হয়েছে। ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের 8 নম্বর ওয়ার্ড বিএনপির উদ্যোগে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক হাবিবুর রহমান তালুকদার রতন, সদস্য আবুল কাশেম ঢালি, কামরুল হাসান ভুড্রু মজুমদার, আসলাম হোসেন মাঝি, আক্তার হোসেন রারি, যুবদল নেতা ফারুক তালুকদার, সাবেক যুবদল নেতা আলমগীর মীর, ওয়ার্ড বিএনপি নেতা আবুল কাশেম ব্যাপারী সহ আরও অনেকে।
সিরাজগঞ্জ ৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী AM আকবর আলীর প্রার্থিতা বাতিলের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয়রা। এতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাবুল, পৌর বিএনপির আহ্বায়ক আব্দুর রাজ্জাক, উপজেলা যুবদলের সদস্য সচিব নিক্সন কুমার আমিন, পৌর যুবদলের সদস্য সচিব হাসান সহ আরও অনেকে। এ সময় বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন রাজপথে লড়াই, দমনপীড়নের সময় অসংখ্য মামলা এবং কারাভোগ সত্ত্বেও সাবেক সদস্য সচিব এবং ত্যাগী নেতা আজাদ হোসেনকে মনোনয়ন না দিয়ে অবমূল্যায়ন করা হয়েছে। তাই মনোনয়ন পরিবর্তনের দাবি জানান তারা। শেরেবাংলা নগর থানার বিএনপির পক্ষ থেকে ঢাকা 12 আসনে ধানের শীষে মনোনীত প্রার্থী সাইফুল আলম নীরবের নির্বাচনী প্রচারণা এবং র্যালি হয়েছে। র্যালিটি আগারগাঁও বিএনপি ওয়ার্ড অফিসের সামনে থেকে জি টাইপ, এফ টাইপ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় এবং এইচ টাইপ হয়ে পুনরায় শেরেবাংলা মহিলা কলেজের সামনে এসে শেষ হয়। প্রচারণা মিছিলে উপস্থিত ছিলেন ফখরুল ইসলাম রবিন, হাজী মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ শাহ আলম, সালামত খান সজিম, তাসলিমা রিতা, সিরাজুল ইসলাম, নাইমুল ইসলাম চৌধুরী, শাহজালাল শিকদার সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। এবারে বিনোদন সংবাদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একক নাটক ভাসানে উজান মঞ্চায়ন করেছে নাট্যদল বিবেকানন্দ থিয়েটার। মোহাম্মদ এরশাদ হাসানের একক অভিনয়ে নাটকটি জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চায়িত হয়। এটি দলের 25তম প্রযোজনার উদ্বোধনী মঞ্চায়ন। নাটকের চিত্রনাট্য তৈরি হয়েছে আধুনিক জীবনের টানাপোড়েন, মানব মনের দহন সম্পর্কের সংকট এবং ব্যক্তিগত অনুষঙ্গ নিয়ে। দাভেস্কির বিখ্যাত ছোট গল্প দ্য জেন্টল স্পিরিট অবলম্বনে নির্মিত এই নাটকটি নাট্যরূপ দিয়েছেন অপূর্ব কুমার কুণ্ডু। দর্শক যখনই নাটকটি ভালো বলবে তখনই একজন অভিনেতার পূর্ণাঙ্গতা পায় এই অভিনয়ে। তো আমি চেষ্টা করেছি, বাকি দর্শক বলেছে। আমি নাটক নিয়ে কিছু বলবো না, তবে নাটক একক অভিনয় আমি যেহেতু করেছি, একক অভিনয় করাটা একটা সাহসের বিষয় আপনি জানেন। এবং আজকে যিনি উদ্বোধন করলেন এই নাটকের, তিনি বাংলাদেশের একজন লিজেন্ড এবং বাংলাদেশের উনি একক অভিনয়ের প্রথম পথিকৃৎ, ওনাকে আমরা বলছি। এবারে প্রবাস সংবাদ। বাংলাদেশ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ওয়েলফেয়ার সোসাইটি দুবাই এবং উত্তর আমিরাতের উদ্যোগে 2025-2027 বর্ষের নতুন কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের শারজাস্থ একটি হোটেলে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আডিবির কেন্দ্রীয় প্রথম যুগ্ম সদস্য সচিব প্রকৌশলী সুলাইমান। সংগঠনের প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী মোহাম্মদ হাবিবুল্লাহর সঞ্চালনায় এতে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রকৌশলী আবু তাহের ভূঁইয়া। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন। শেষ করবো এশিয়া নিউজ, তবে যাওয়ার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জেনে নেব আরও একবার। একই দিনে নির্বাচন এবং গণভোট হওয়াটাই যৌক্তিক, মন্তব্য অর্থ উপদেষ্টার। পৃথকভাবে আয়োজন চ্যালেঞ্জিং। শুধু সংবিধান নয়, সংস্কার হয়েছে বিভিন্ন ক্ষেত্রে, বললেন আইন উপদেষ্টা। অতিরিক্ত সংস্কার দুর্বল করতে পারে রাষ্ট্র কাঠামো। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার হার্ট এবং ফুসফুসে ইনফেকশন, শারীরিক অবস্থা অপরিবর্তিত। এবং রামপুরায় 28 জন হত্যা মামলায় অভিযোগ গঠনের শুনানি 4 ডিসেম্বর। আবু সাইদ হত্যা মামলায় সাক্ষ্য গ্রহণ 27 নভেম্বর। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।